স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিসিবি থেকে গামিনীর ক্ষমতা বেশি বিস্ফোরক এক মন্তব্য করলেন ইমরুল কায়েস। জাতীয় দলের সাবেক এই ওপেনার বলছেন মিরপুরের পিচ কিউরেটর গামিনীর বাজে আচরণে বিরক্ত জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। ভালো পিচ বানাতে ব্যর্থ, ব্যবহারও প্রশ্নবিদ্ধ, তবুও কিভাবে নতুন চুক্তি পেল এই লঙ্কান? প্রশ্ন তুলেছেন ইমরুল কায়েস। সাইফুল রূপকের রিপোর্ট। বিসিবির থেকে গামিনীর পাওয়ার বেশি হয়ে গেছে, বাসের থেকে কঞ্চি মোটা হয়ে গেছে। গামিনী একটা ছেলেকে ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দেয়। মাঝখানে মনে একটা ভালো ক্রিকেটার আসছিলেন, ওরেও আমরা সরাই দিলাম। তারা পাকিস্তান নিয়ে তারাকে চলে গেল, অথচ আমরা গামিনীর প্রেমে পড়ে আছি। হাস্যকর একটা বিষয়। বছর দুয়েক আগে নকিংয়ে মনোযোগী সাইফুদ্দিনের শুধু ফোকাসই নষ্ট করেননি, পিচ আর আউটফিল্ড ভালো নয় বলে প্র্যাকটিস ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন মিরপুরের প্রধান পিচ কিউরেটর গামিনী ডি সিলভা। জাতীয় দলে খেলা একজন ক্রিকেটারের জন্য সেদিনের ঘটনাটা বেশ অপমানজনকই ছিল। শুধু সাইফুদ্দিনই নয়, প্রায় সময় শোনা যায়, দেখা যায় হোম অফ ক্রিকেটের অঘোষিত রাজা গামিনীর বাজে ব্যবহারের শিকার হন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রাও। এই লঙ্কানের আচরণে ক্ষুব্ধ ইমরুল কায়েসও। প্রবলেম হচ্ছে কি ভাই, আমাদের হচ্ছে বাসের থেকে কঞ্চি মোটা হয়ে গেছে। আমাদের বিসিবির থেকে গামিনীর পাওয়ার বেশি হয়ে গেছে। গামিনীর এখন এত বেশি পাওয়ার হয়ে গেছে যে গামিনী একটা ছেলেকে ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দেয়। সো হুইচ ইজ নট গুড। আপনি গামিনীকে দেখেন, গামিনীকে আমি নিজের শিকার হয়েছি গামিনীর কাছ থেকে বিভিন্ন রকমভাবে। ওর অ্যাটিটিউডের কারণে আমি স্টেডিয়ামে যাওয়া বন্ধ করে দিয়েছি। মানে ইনডোরের আপনার একাডেমি মাঠে আমি যাই না, কারণ আমি 10 বছর ক্রিকেট খেলার পরে যদি আমি মনে করি যে গামিনীর কাছ থেকে আমাকে পারমিশন নিতে হবে, গামিনীর কাছ থেকে ওর একটা বাজে একটা কথা শুনতে হবে, ভাই আমার মাপ চাই। আমি এর ভেতরে নাই। উইকেট কে কোথায় প্র্যাকটিস করবে, কে কি করবে, সব কিছু গামিনী নিচ্ছে, সব কিছু গামিনী কেন্দ্রিক। এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন আপনি, তো যখন ইচ্ছে তখনই প্র্যাকটিস করতে পারার কথা। শুধু আমি না, এটা একটা ফার্স্ট ক্লাস প্লেয়ারের একটা অধিকার আছে যে আমি গিয়ে একটা প্র্যাকটিস করবো এখানে। আপনি তাদের জন্য সব ফ্যাসিলিটিস বানাই দেন না কেন? বললেই বলে উইকেট রেস্ট পায় না। মিরপুরে এই মাথার থেকে এই মাথায় একাডেমি মাঠে ইনডোর উইকেট বানাইছে। কয়টা উইকেট আপনি রেডি করেন বলেন তো? ওই 2টা উইকেট ডোমেস্টিকের সময়, বিপিএলের সময় দিন, এই মাথায় 2টা, এইদিকে 2টা, বাকি উইকেট রেস্ট। আমি কোনো দেশে এই সিস্টেম দেখি নাই। যখন সিজন থাকবে প্রত্যেকটা উইকেট প্রিপেয়ার থাকে। দেশি বিদেশি গামিনীর পিচ নিয়ে ক্ষোভ ঝাড়া লোক শখানেকেরও বেশি, অথচ অদ্ভুত কারণে 1.5 দশক ধরে বহাল তবিয়তে আছেন শেরি বাংলায়। কদিন আগেই নতুন করে আবার মিলেছে 1 বছরের চুক্তি। মিরপুরের পিচগুলোর পরিবর্তন, উন্নতি কি বিসিবি চায় না? শস্যের মধ্যেই কি ভূত লুকিয়ে? ইমরুলের প্রশ্ন। আমি জানি না ভাই গামিনী সে কী চিন্তা করে। সে এত বড় লেভেলের যে গ্রাউন্ডসম্যান, বাংলাদেশে এত বছর ধরে লং টাইম আছে। পৃথিবীর কোনো দেশে মনে হয় এই সিস্টেম আমি দেখি নাই ভাই, যে একটা লং টাইম এত বছরের ক্রিকেটার আছে। রিসেন্টলি মাঝখানে মনে একটা ভালো ক্রিকেটার আসছিলেন, ওরেও আমরা সরাই দিলাম। তারা পাকিস্তান নিয়ে তারাকে চলে গেল, অথচ আমরা গামিনীর প্রেমে পড়ে আছি। আমার কাছে মনে হয় ভাই এটা মানে কি বলবো, হাস্যকর একটা বিষয়। সো আপনি বলেন ক্রিকেটটা কোন জায়গা থেকে আমরা ডেভেলপ করব? শুধু সেন্টার উইকেট নয়, মিরপুরের প্র্যাকটিস পিচে লো কিংবা আনইভেন বাউন্স নিয়েও হতাশায় ডোবেন টাইগাররা। দেশ বিদেশে ব্যাটিং কলাপস হওয়ার পেছনে কি গামিনীর দুর্বল উইকেটই দায়ী? লঙ্কানের প্রতি প্রেম টান কবে শেষ হবে বিসিবির? সাইফুল রূপক, 71। বিসিবির কাছে নাজমুল শান্তর দাবি এবার বিপিএল এর একটা ভেন্যু হোক রাজশাহী। নিজের শহর বলে না, রাজশাহীর উইকেটে নাকি আছে ম্যাজিক। সাদা বলে উন্নতি করতে তাই রাজশাহীতে নিয়মিত প্র্যাকটিস দেবে দারুণ উপকার, এমনটাই বিশ্বাস করেন বাংলাদেশ দলের সাবেক কাপ্তান। রাজশাহীতে বিপিএল আয়োজন করতে আন্তরিক বিসিবিও, তবে আছে কিছু শর্ত। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। কারো কাছে সিল্ক সিটি, কারো কাছে দেশের সবচেয়ে ক্লিন সিটি, আবার কারো কাছে আমের নগরী রাজশাহী। এত কিছুর জন্য বিখ্যাত যে শহর, তাদের আফসোসটাও কিন্তু কম না। স্টেডিয়াম আছে, ভালো উইকেট আছে, দর্শকদের পাগলামি সেটাও আকাশচুম্বী। শুধু ক্রিকেটটাই মাঠে নেই। আন্তর্জাতিক ভেন্যু হবার সম্ভাবনা থাকলেও অবহেলায় হারিয়ে গেছে সেই স্বপ্ন। ক্রিকেটে অতীতে খালেদ মাসুদ পাইলট ছিলেন রাজশাহীবাসীর গর্ব, আর এখন নাজমুল শান্ত। কারোই পূরণ হয়নি নিজ শহরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন। বিপিএল দিয়ে সেই স্বপ্নের পথে হাঁটতে চান নাজমুল শান্ত। আপনি কি চান যে আসলে রাজশাহীতে বিপিএলটা হোক, বা হওয়ার জন্য কতটুকু প্রস্তুত মনে হয়? বিপিএল আরও অনেক আগে থেকে হওয়া উচিত ছিল। আমরা সবাই জানি, আপনি যদি ক্রিকেটারদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখেন, ওইখানকার উইকেট সম্পর্কে সবাই পজিটিভ ফিডব্যাক দিবে, এবং হোয়াইট বল ক্রিকেটের জন্য একদম প্রপার ফ্যাসিলিটিস, প্রপার উইকেট এখন ওয়ার্ল্ড ক্রিকেটে যেরকম খেলাধুলা হয়। সো আমরা সবসময় ভালো উইকেটে খেলতে চাই। ভালো উইকেটের জন্য আমাদের সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে যে কবে ভালো উইকেটে খেলতে পারবো। সো আমি আশা করেছিলাম অনেক আগেই হবে, বাট যদি এবছর
থেকে শুরু করতে পারে ক্রিকেট বোর্ড, তাহলে আমরা ক্রিকেটাররা অনেক বেনিফিটেড হবে। যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হলে একটু গ্রাউন্ড ফ্যাসিলিটিসটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে। যদি এই জায়গাটাতে ক্রিকেট বোর্ড একটু নজর দেয় যে কীভাবে গ্রাউন্ডটার ড্রেনেজ সিস্টেমটা আর একটু বেটার করা যায় এবং ড্রেসিং রুমগুলো বেটার করা যায়, এই জিনিসগুলো যদি ঠিক করা যায় তাহলে খুব তাড়াতাড়ি টুর্নামেন্টটা করা সম্ভব। এবং খুবই ইম্পর্টেন্ট, আমি ক্রিকেট বোর্ডের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের যেন রাজশাহীতে, আমি রাজশাহীর ছেলে দেখে আমি বলছি না, জাস্ট বিকজ অফ ওইখানকার উইকেট ফ্যাসিলিটিসের জন্য বলতেছি যে আমাদের খেলাগুলো যেন ওইখানে হয়, আমাদের প্র্যাকটিসগুলো যেন ওইখানে হয়, তাহলে আমরা অ্যাজ এ হোয়াইট বল টিম আরও বেটার অবস্থানে যেতে পারবো। মাস্টার প্ল্যান হাতে নিয়েছে বিসিবিও। জাতীয় ক্রীড়া পরিষদ আর ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে 1 বছরের মধ্যে সংস্কারের পরিকল্পনা জমা দিয়ে রেখেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। এই বছর বিপিএল এ ঢাকা, চট্টগ্রাম আর সিলেটের সঙ্গে একটা ভেন্যু বাড়াতে চায় বিসিবি। খুলনা, বরিশালকে জানেন যে আন্তর্জাতিক খেলা করতে হলে মিডিয়া সেন্টার লাগবে, প্রোডাকশনের কিছু ফ্যাসিলিটি লাগে, সেটা এনএসসি কাজ হাতে নিয়েছে। যদি সেটাও সময় মতো শেষ করতে পারে অক্টোবর বা নভেম্বরের মধ্যে, তাহলে এই 4টা ভেন্যুর মধ্যে আমরা হয়তো একটা ভেন্যুকে বেছে নিব। আমাদের আইডিয়া হচ্ছে যে এই বছর একটা নতুন ভেন্যু যোগ করা। ভেন্যু নিয়ে কাজ চলছে। 3টা তো এস্টাবলিশ ভেন্যু রয়েছে আমাদের, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট। তার বাইরে আপনি জানেন যে আমাদের আন্তর্জাতিক স্বীকৃত টেস্ট ভেন্যু রয়েছে খুলনা এবং বরিশাল। এই দুটাকে আমরা অডিট করছি এবং এই দুটো অডিট করে আমরা রেখে দেবো যে কী অবস্থানে আছে। বরিশাল আমাদের উইকেট সম্পন্ন হয়েছে, তবে বরিশালের আনুষঙ্গিক আউটফিল্ডের কাজ চলছে। যদি সে কাজটা সঠিকভাবে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সম্পন্ন হয়, তাহলে বরিশাল একটা ভেন্যু হওয়ারও যোগ্যতা রাখবে। এনএসসি ইতিমধ্যেই মাস্টার প্ল্যান বাস্তবায়নে নেমে পড়েছে। ফ্লাড লাইট, মেডিকেল রুম, আধুনিক ড্রেসিং রুম, আন্তর্জাতিক মানসম্পন্ন কমেন্ট্রি বক্স, ভিআইপি স্ট্যান্ড, এমনকি একটা ক্রিকেট একাডেমি, সঙ্গে দারুণ প্রেস বক্স। স্বপ্ন না, সবই দেখা যাবে বাস্তবে রাজশাহী স্টেডিয়ামে। নাহিয়ান বিন জসিম, 71। নেদারল্যান্ড সিরিজ আর এশিয়া কাপকে সামনে রেখে 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে লিটনকেই রাখা হয়েছে অধিনায়ক হিসেবে। আর চমক বলতে শান্ত সৌম্যর ফের টি20 দলে সুযোগ। এছাড়া পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়া নাহিদ রানা ফিরেছেন দলে। প্রাথমিক স্কোয়াডে থাকা একমাত্র অঙ্কন ছাড়া সবারই আছে টি20 খেলার অভিজ্ঞতা। 25 জনের প্রাথমিক এই দলে আছেন অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ এ দলে থাকা 5 ক্রিকেটার। ডাচদের বিপক্ষে সিরিজের আগে তাই তাদেরকে পাওয়া না গেলেও এশিয়া কাপের আগে বিবেচনায় থাকবেন তারা, যেখানে সবচেয়ে বেশি নজর থাকবে নুরুল হাসান সোহানের দিকে। এ দলের হয়ে পারফরমেন্সের পর ক্যাম্পে যোগ দিয়ে কোচের আস্থা অর্জন করতে পারলে আবারও মিলতে পারে এশিয়া কাপের টিকিট। অচল হয়ে পড়ে থাকা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এবারে নড়ে চড়ে বসেছে। প্রায় 15 বছরের অচলাবস্থা কাটাতে উদ্যোগী হয়েছেন বর্তমান ক্রিকেটাররাও। আগামী 4 সেপ্টেম্বরের নির্বাচনকে ঘিরে সামনের সারিতে এসছেন মুমিনুল হক, মোহাম্মদ মিঠুনের মতো তারকা ক্রিকেটারও। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। 2019 সালে ক্রিকেটারদের ধর্মঘট। সাধারণ ঘরোয়া লিগের ক্রিকেটার থেকে শুরু করে সামনের সারিতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালের মতো জাতীয় দলের তারকা তুলে ধরলেন ক্রিকেটারদের একেবারে বেসিক কিছু দাবি দেওয়া। এমন অদ্ভুত পরিস্থিতি তৈরির কারণ ছিল একটাই, ক্রিকেটারদের সংগঠন কোয়াব কাগজে কলমে টিকে ছিল। তাদের একটা কমিটি থাকলেও কখনো খেলোয়াড়দের জন্য এভাবে গলা উঁচিয়ে কথা বলে না। বাধ্য হয়ে তাই ধর্মঘটের মতো সিদ্ধান্ত নিতে হয় খেলোয়াড়দের। সাকিবের মতো তারকাকে নেতৃত্ব দিতে হয় তাতে। অপেক্ষায় কাটিয়ে দিয়েছি বা তাদের উপর নির্ভর করে আমরা কিন্তু একটা লম্বা সময় সাফার করেছি। তো আমরা সাফার করার পরে আমরা এখন রিসেন্ট এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিম থেকে শুরু করে ফার্স্ট ক্লাস ইভেন ফার্স্ট ডিভিশনের প্লেয়াররাও কিন্তু এখানে উপস্থিত আছেন। তো আমরা প্রত্যেকটা সেক্টর থেকে চেষ্টা করেছি সবাইকে আনার, সবার সমস্যাটা শোনার। ইটস নট এ ট্রেড ইউনিয়ন, এখানে আপনি ওয়েলফেয়ার, এটা ওয়েলফেয়ারের জন্য। ওয়েলফেয়ার কা ট্রেড ইউনিয়ন এক জিনিস না। এমন একটা আন্দোলনের পরেও টনক নড়েনি কোয়াবের। গেল প্রায় 15 বছর ধরে ক্রিকেটারদের সংগঠনটি রয়েছে নিষ্ক্রিয়। সাকিব আল হাসানের ভাগ্য তাকে টেনে নিয়েছে প্রবাস জীবনে। মুশিরিয়াদের মতো সিনিয়ররা বেছে নিয়েছেন নিভৃত পারিবারিক জীবন। এক তামিম ইকবালকেই যা একটু দেখা যায় অসুস্থ শরীর নিয়েও ক্রিকেটারদের পাশে থাকতে, প্রয়োজনে সবখানে ছুটে বেড়াতে। কিন্তু নতুন বাংলাদেশে সব প্রেক্ষাপটের মতো দেশের ক্রিকেটারদের সংগঠনটিও নড়ে চড়ে বসতে চায়, যার প্রথম ধাপ মিরপুরে তাদের একটা স্থায়ী ঠিকানা আর আগামী 4 সেপ্টেম্বরের নির্বাচন।
কোয়াবের এই মিটিংয়ে যেমন মুমিনুল হক সৌরভ কিংবা মোহাম্মদ মিঠুনের মতো রানিং ক্রিকেটাররা এসেছেন, ছিলেন অনেক সাবেকরাও। কেবল নির্বাচনের তারিখ নির্ধারণ করেই নিজের দায়িত্ব শেষ করেননি তারা। কোয়াবের গঠনতন্ত্রেও আনা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন। দেখুন, ক্রিকেটাররা যাতে উপকৃত হয় সেই কারণেই আমরা সংশোধন করার চেষ্টা করছি। এবং দেখুন, আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি, আমাদের কোনো ঠিকানা ছিল না, আমাদের এখন একটা ঠিকানা হয়েছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগে স্ট্রং করতে হবে। যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং করতে পারবো, তখন আমরা এই আদার্স যে জিনিসগুলো আমরা এটা পরিকল্পনার মধ্যে, আমি কিন্তু ক্লিয়ার করেছি পরিকল্পনার মধ্যে আছে, কিন্তু ওইটা কার্যকর হবে তখনই যখন আমাদের সেন্ট্রালটা স্ট্রং হবে। সেপ্টেম্বরে নির্বাচন টার্গেট করে বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠুকে করা হয়েছে নির্বাচন কমিশনের চেয়ারম্যান। তার সাথে থাকবেন 2 সাবেক ক্রিকেটার নাসির আহমেদ নাসু এবং হাবিবুল বাশার সুমন। নির্বাচনের পথে হাঁটার আগেই কোয়াবের সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ এবার এই পদের জন্য লড়বেন না কেউ, একজন করে সভাপতি, সিনিয়র সহ সভাপতি এবং সহ সভাপতি আছেন। তাদের সাথে কমিটিতে নির্বাচিত হবেন মোট 8 জন কার্যনির্বাহী সদস্য। এই কজন মিলেই কাজ করবেন দেশের ক্রিকেটের জন্য। কোয়াবে যোগদানের নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। আজীবন সদস্য যদি জাতীয় দলের কেউ হতে চান, কোয়াব ফান্ডে তাকে দিতে হবে 50,000 টাকা। ন্যাশনাল টিমের বাইরে ক্রিকেটাররা দেবেন 1 লাখ করে। এর বাইরে স্থায়ী সদস্যরা 5,000 আর সহযোগী সদস্যরা 2,000 টাকা ফি দেবেন। এই ক্যাটাগরির সদস্যদের কোনো ভোটাধিকার থাকবে না। খালিদ জামিল, 71। এএফসি অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশের মেয়েরা। লাওসের কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না কোচ পিটার বাটলার। শক্তিশালী প্রতিপক্ষ বিবেচনায় সোমবারের অনুশীলনে প্রাধান্য পেয়েছে ডিফেন্স। গোল করার পারদর্শী আফিদা মারিয়ারা গোল রক্ষা করার কৌশল ঠিকমতো শিখতে পারলে ফলাফল আসবে বাঘিনীদের পক্ষে, এমনটাই প্রত্যাশা কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলের। আমাদের আজকে টার্গেট ছিল আসলে ডিফেন্ডিং এবং অ্যাটাকিংয়ে অ্যাপ্রোচটা নিয়ে। ডিফেন্ডিংয়ের সময় কীভাবে কী করা যায়, কতটুকু টাইট থাকা যায় অপোনেন্টের অ্যাটাকারদের কাছাকাছি থাকা যায়, এবং অ্যাটাকিংয়ের সময় আমরা কীভাবে স্প্লিট করব, এইসব নিয়েই কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ মেয়েরা ভালো কাজ করেছে এবং আমরা সবাই হ্যাপি মেয়েদের পারফরমেন্সে। আমরা ম্যাচ বাই ম্যাচ টার্গেট করছি, ওই হিসেবে প্রথম ম্যাচটা তো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ আমরা ভালোভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে চাচ্ছি, যেটা আসলে আমাদেরকে পরবর্তী রাউন্ডে যেতে সাহায্য করবে। আমাদের টার্গেট তো আসলে আমরা চূড়ান্ত পর্বে খেলবো। ভারত আর সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখে মোটেও সন্তুষ্ট হতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওপরে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি দলের কোচিং স্টাফদের বেশ কিছু ব্যর্থতার তালিকা তৈরি করেছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দলের সাথে থেকে পরামর্শ দেবে বাফুফের একটা বিশেষ অংশ। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। হামজা চৌধুরী, ফাহমিদুল আর সমিত সোমদের মতো তারকার আগমন, ভারত আর সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে বিশাল উন্মাদনা, এই সবের বিপক্ষে একটা মন খারাপের ব্যাপার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বাস্তবতা। ভারত ম্যাচ দিয়ে অভিষেকের পর লাল সবুজের জার্সিতে হামজা খেলে ফেলেছেন 2টি ম্যাচ, একটা গোলও পেয়ে গেছেন, কিন্তু এক ম্যাচেও জেতাতে পারেননি দলকে। ঘরের মাঠে সেই সিঙ্গাপুরের বিপক্ষে মোস্ট হাইপড লড়াইয়ে বাংলাদেশের নামটা পরাজিতদের কাতারেই। কেন সব আশার গুড়ে বালি পড়লো ঝরে? ঘুরে ফিরে সব রাগ, ক্ষোভ আর অভিমান গিয়ে পড়লো হেড কোচ হাভিয়ার কাব্রেরার উপরে। মিডিওকার একটা দলের কোচ হিসেবে তিনি ঠিকঠাকই, কিন্তু যে স্কোয়াডে প্রিমিয়ার লিগে খেলা তারকা আছেন তাদের ঠিকঠাক ম্যানেজ করার ক্যালিবার আদৌ কি স্প্যানিশ কোচের আছে? চলছে সেই আলোচনা। ব্যাপারটা নিয়ে হাত গুটিয়ে বসে থাকেনি বাফুফেও। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির আলোচনায় লিপিবদ্ধ হয়েছে কোচের বেশ কিছু ইস্যু। কোচিং স্টাফ এবং যারা দায়িত্বে ছিল, টিমের সাথে ছিল, টিম ম্যানেজমেন্টের ছিল, তাদের ভিতরে কিন্তু আমরা অনেক কিছু পরিলক্ষিত করেছি। আমাদের ফেডারেশন, আমরা ওই খেলার পরে আমরা বসেছিলাম মিটিংয়ে। কাবরেরা আর তার অ্যাসিস্ট্যান্ট স্টাফদের প্রথম দুর্বলতা, সিঙ্গাপুর ম্যাচে বদলি খেলোয়াড় নামানোর সময় ব্লান্ডার করা। কাজটা করতে অযথা সময় লেগেছে, দলের মোমেন্টাম সেই সময় হারিয়ে গেছে। একই সাথে বদলি নামানোর হিসেবেও হয়ে গেছে ভয়াবহ গড়বড়। কে কখন নেমেছে, নতুন সেটআপে কার পজিশন কি, এমন কিছু বিষয় কাবরেরা নিজেরও ছিল অজানা। মাঠে দেরিতে আসার ব্যাপারটাও নজর এড়ায়নি ন্যাশনাল টিমস কমিটির। আমাদের টিম কিন্তু তখন খুব পিকে খেলতে ছিল,
টেম্পো খুব ভালো ছিল টিমের। হঠাৎ ওই যে প্লেয়ার চেঞ্জিংয়ের ব্যাপারে 4 মিনিট 5 মিনিট লেট করাতে কিন্তু আমাদের টেম্পোটা স্লো হয়ে গেছিলো। অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। শেষ মুহূর্তে গোল হজম থেকে বাঁচতে পারেনি বাংলাদেশ, আর তাতেই হেরে বসেছে হামজা বাহিনী। মন ভেঙেছে লাখো ফুটবল পাগল সমর্থকের। ন্যাশনাল টিমের একজন মেম্বার হিসেবে আমি একজন কোচ, আমি জানি যে একসাথে এই রাকিবরে হঠাৎ রাইট ব্যাক খেলাইলো, মুরসালিনে খেলাইলো, জামালে কেন খেলাইলো, এইসব আমরা সব দেখেছি। আলামিনে নামানোর পরে রাকিব কেন রাইট ব্যাক হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কাবরেরাকে কি এখনই স্যাক করা হবে? অভিযোগ তো রীতিমতো প্রমাণিত। বাফুফের তরফ থেকে জানানো হচ্ছে, সামনে গুরুত্বপূর্ণ সব মিশন থাকায় এখনই সেই কঠিন সিদ্ধান্তটা নিচ্ছে না বাফুফে। তবে তাবিথ আউয়ালের নেতৃত্বে ফেডারেশনের বিশেষ একটা অংশ আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে সব পর্যায়ের নারী ও পুরুষ দলের সাথে, যাতে আলোচনা করে এড়ানো যায় কোচের ঘটানো অঘটনগুলো। খালিদ জামিল, ৭১। এই ছিল এই মুহূর্তে খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।